ছটা বাজেনি তখনও। কুয়াশার চাদর ঢেকে আছে ঢাকার আকাশ, যেন প্রকৃতিও নীরব আজ। পল্টনের দিকে ভেসে আসছে আজানের শব্দ। এক পুরনো চায়ের দোকানের টিনের চালে টুপটাপ শিশির পড়ছে। দোকানের এক কোণে রাখা রেডিওটা হঠাৎ কেঁপে উঠল। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। গানের সাথে সাথে কেউ যেন ফুপিয়ে কাঁদছে। চোখের কোণে জমে থাকা জল আবছা কুয়াশার সাথে মিশে গেল। চায়ের কাপটা ধোঁয়া উঠছে, আর দোকানদার নিচু স্বরে বলল, ভাই, দেশ আবার জ্বলছে তো। বাইরে ঠান্ডা ভোরে হঠাৎ মাইক গর্জে উঠল, বিপ্লব দীর্ঘজীবী হোক, বিপ্লব দীর্ঘজীবী হোক। মনে হলো কণ্ঠস্বরটা বাতাস ভেদ করে প্রতিটি ঘরে, প্রতিটি হৃদয়ে প্রবেশ করছে। এটা কোনো রাজনৈতিক স্লোগান নয়, এটা এক জাতির আত্মার কান্না। ঢাকার প্রতিটি রাস্তা আজ জানত এক নতুন অধ্যায় শুরু হচ্ছে, যেখানে বুলেট নয়, শপথের শব্দ হবে, যেখানে পতাকা শুধু কাপড় নয়, একটা জীবন্ত আত্মা হবে, যেখানে এই মানুষটা আবার শিখবে শত্রু আসলে কে। ইতিহাসের শিক্ষায় একটা জিনিস চিরন্তন, যে জাতি নিজের শত্রুকে চিনতে পারে না, সে জাতি স্বাধীন থাকতে পারে না। কিন্তু বাংলাদেশের ইতিহাসে বারবার শত্রুদের মুখে মেকআপের প্রলেপ পড়েছে। 54 বছরের রাষ্ট্রজীবনে আমরা দেখেছি কিভাবে বিশ্বাসঘাতকতা নতুন পোশাকে ফিরে আসে, কখনো উন্নয়নের নামে, কখনো সহযোগিতার নামে, কখনো বন্ধুত্বের নামে। মীর জাফর, যিনি একসময় ফরাসিদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন, আজ কাগজে কলমে তার বংশধররা নীতি নির্ধারক। ঘসেটি বেগম, যিনি একসময় তার স্বামীর রাজনীতি বিক্রি করেছিলেন, আজ অনেক রাজনৈতিক দলে তাকে দেখা যায়। ইতিহাসের বিকৃতি এমনভাবে দেশের তরুণ প্রজন্মের কাছে তুলে ধরা হয়েছে যে তারা আর জানে না কে শত্রু আর কে বন্ধু। উন্নয়নের নামে ইতিহাসের পাঠ্যপুস্তকে লুকিয়ে রাখা হয়েছে বিশ্বাসঘাতকতা। ফলে জাতি আজ শত্রুকে চেনার ক্ষমতা হারিয়েছে। বাংলাদেশের বুদ্ধিজীবীরা ইতিহাসের শিক্ষা বদলে দিয়েছে। তারা শত্রুদের নাম মুছে দিয়েছে এবং বীরদের নাম বিতর্কের জন্য রেখে দিয়েছে। যে জাতি স্বাধীনতার অর্থ ভুলে যায়, সে জাতির পতাকা একদিন শুধু একটা রঙিন কাপড় হয়ে যাবে। কিন্তু সময় তো থেমে থাকে না। নতুন প্রজন্ম আজ প্রশ্ন তুলছে, আমাদের স্বাধীনতার দাম কে দিয়েছে, আমাদের আত্মসম্মান কে রক্ষা করবে? এই প্রশ্নগুলোই এখন এক নতুন আন্দোলনের শিখা। আজ বাংলাদেশের সবচেয়ে বিপজ্জনক শক্তি বন্দুকধারীরা নয়, কলমধারীরাও নয়, তারা তথাকথিত সুশীল সমাজ, যারা নিজেদের সুশীল বলে কিন্তু সত্যের পাশে দাঁড়ানোর সাহস রাখে না। এই তথাকথিত বুদ্ধিজীবীরা জাতিকে মাথা নোয়াতে শিখিয়েছে। তারা শত্রুকে আপোষের টেবিলে বসতে শিখিয়েছে, কারণ আপোষ হলো আধুনিকতা। তবে ইতিহাস জানে, যে জাতি আপোষের নীতি চর্চা করে, সে জাতি একদিন তার মানচিত্র হারাবে। নিরপেক্ষতার নামে এই সমাজে এখন এক নতুন ষড়যন্ত্র চলছে। তারা বলে সবাই ভুল, কেউ সঠিক নয়। কিন্তু এই মিথ্যা নিরপেক্ষতা আসলে শত্রুর পক্ষেই দাঁড়ানো, কারণ নিরপেক্ষতার আড়ালে তারা দাসত্বের বীজকে রক্ষা করছে। আজ টেলিভিশনের পর্দায় উন্নয়নের গল্প শোনায়, আর পরদিনই সেই গল্পের আড়ালে নতুন দাসত্বের চুক্তি সই হয়। গণমাধ্যমের গলিত কথায় বাংলাদেশের আত্মা প্রতিদিন অপমানিত হচ্ছে। এই বুদ্ধিজীবী শ্রেণী শুধু নীরব নয়, তারা সক্রিয় সহযোগী। তারা জানে কখন নীরব থাকতে হয়, কখন হাসতে হয়, আর কখন ক্ষমতার কাছে মাথা নোয়াতে হয়। তারা শুধু ইতিহাস বিক্রি করেনি, তারা ভবিষ্যৎ বন্ধক রেখেছে। রাজনীতি আর জনসেবা নয়, এটা একটা নোংরা ব্যবসা, যেখানে আদর্শ বিক্রি হয় আর বিশ্বাসঘাতকতাকে বলা হয় ট্র্যাজেডি। একসময় রাজনৈতিক নেতারা আদর্শের জন্য জেল খেটেছেন, এখন তারা চুক্তির জন্য বিদেশে যান। তাদের হাতে স্বাধীনতার মন্ত্র নেই, তাদের হাতে চুক্তির ফাইল। তারা মাটির দাম জানে না, তারা শুধু বিদেশি মুদ্রার বিনিময়ে হার জানে। ওসমান হাদি একসময় বলেছিলেন, ক্ষমতা মানে দায়িত্ব নয়। আজ তা একটি ব্লু প্রিন্টের কোম্পানি। এই দেশে রাজনীতি এখন ক্ষমতার সিঁড়ি মানে, যে যত বেশি দাসত্বে অভিজ্ঞ, সে তত বেশি সফল রাজনীতিবিদ। কারণ এই দেশে স্বাধীনতার মাপকাঠি এখন টেন্ডারের পরিমাপ দিয়ে মাপা হয়। এই দালালির রাজনীতিতে আদর্শ হারিয়ে গেছে। যারা একসময় মুক্তিযুদ্ধের পতাকা বহন করেছিল, তারা এখন সেই পতাকা বিক্রি করতে আর নিজেদের বংশের প্রচার করতে ব্যস্ত। আর সেই শূন্যস্থান পূরণ হচ্ছে বিদেশি প্রভাবে। বিদেশি অর্থ মানে বিদেশি এজেন্ডা। দিল্লি একটা শব্দ, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এক গোপন ঔপনিবেশিক নকশা। এটা কোনো দেশ নয়, এটা এক মানসিক দাসত্বের ব্যবসা। আজ বাংলাদেশের বন্দর, শক্তি, নদী ও রেলওয়ের সর্বত্র সেই ছায়া। চুক্তিকে বলা হয়েছে সহযোগিতা, কিন্তু বাস্তবে তা আত্মসমর্পণ। দিল্লি জানে বাংলাদেশি রাজনীতিবিদরা দুর্বল, তাদের কেনার জন্য বন্দুক নয়, ডলার ও পদক লাগে। তারা জানে এক কাপ চায়ের বিনিময়েও বাংলাদেশকে বিক্রি করা যায়। ওসমান হাদি বলেছিলেন, স্বাধীনতার সংগ্রাম শুধু বিদেশিদের বিরুদ্ধে নয়, এটা নিজের ভেতরের দাসত্বকে ভাঙার সংগ্রাম। তিনি বুঝেছিলেন, দিল্লি কখনো অস্ত্র নিয়ে আসে না, তারা আসে হাসি নিয়ে, মিটিংয়ের আমন্ত্রণ নিয়ে। কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে থাকে শিকল। আর যাদের মুখে বন্ধুত্ব, তাদের চোখে লুকিয়ে থাকে আধিপত্যের তৃষ্ণা। তারা চায় বাংলাদেশ যেন অর্থনীতিতে, সামরিক শক্তিতে এবং এমনকি আত্মবিশ্বাসেও সবসময় ছোট থাকে। এই বন্ধুত্বের রাজনীতি আসলে এক নতুন উপনিবেশের ব্লুপ্রিন্ট, যেখানে স্বাধীনতা থাকবে তাদের মুখে, কিন্তু সিদ্ধান্ত হবে দিল্লিতে। বাংলাদেশের ইতিহাসে প্রতিরোধ কখনো হারায়নি, তা শুধু রূপ বদলেছে। প্রহরীরা গুলিবিদ্ধ হয়েছিল, কিন্তু জনগণ থামেনি। বিরোধী নেতারা উধাও হয়ে গেছেন, কিন্তু জনগণ চুপ করেনি। পিলখানায় ষড়যন্ত্র ছিল, কিন্তু সৈনিকদের রক্ত থামেনি। কারণ এই দেশের মাটি স্বাধীনতার রং জানে, লাল আর সবুজ। আর এই রঙের জন্য রক্ত দিতে হয়, বিনিময়ে পাওয়া যায় আত্মসম্মান। আজ সেই প্রতিরোধ আবার জেগে উঠছে। চায়ের দোকানে, রিকশার সিটে, বিশ্ববিদ্যালয়ের করিডোরে, গ্রামের পুকুর ঘাটে, সর্বত্র মানুষ বলছে আর দাস হব না। এটাই প্রতিরোধী বাংলাদেশ 2, যেখানে শত্রুকে চেনার শিক্ষা নতুন করে শুরু হয়েছে, যেখানে শিশুরাও জানে দিল্লির হাত মানে নতুন শিকল,
যেখানে বিপ্লবের রাজনীতি মানে বেঁচে থাকার শপথ। শত্রুরা আর বন্দুক নিয়ে আসে না, তারা আসে বিনিয়োগ ও চুক্তির সাথে। তারা আসে বন্ধুত্বের হাসি নিয়ে, কিন্তু নিয়ে যায় সার্বভৌমত্ব। হাদি বলেছিলেন, একটি জাতিকে ধ্বংস করার জন্য যুদ্ধ লাগে না, তাদের শত্রুকে চেনার ক্ষমতা কেড়ে নিলেই যথেষ্ট। আজ এটাই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সতর্কতা। যতদিন আমরা শত্রুকে চিনতে না পারব, ততদিন আমাদের পতাকা থাকবে, কিন্তু আত্মা থাকবে না। তবুও এই দেশের মানুষ থামছে না। এক প্রজন্ম আবার জেগে উঠেছে, যারা বিপ্লবকে করেছে গান, যারা মিথ্যার খবরকে রক্তের গন্ধ দিয়ে চিনেছে। তারা জানে দিল্লির ছায়া আবার পড়লে পতাকা মাটিতে পড়বে না, কারণ ওসমান হাদির লক্ষ্য হল বিকেলবেলায় জন্ম নেওয়া। এখনও মাঠে কুয়াশা, কিছু শিশু লাল সবুজ পতাকা ওড়াচ্ছে। দূরে বসে আছেন এক বৃদ্ধ শিক্ষক, চোখে জল, ঠোঁটে এক মৃদু হাসি। এক কিশোর জিজ্ঞেস করল, স্যার, ওসমান হাদিকে? শিক্ষক কিছুক্ষণ নীরব রইলেন, তারপর বললেন, যে মানুষটা আমাদের শত্রুকে চিনতে শিখিয়েছিলেন এবং এই দেশকে ভালোবাসতে শিখিয়েছিলেন। সূর্য আর উজ্জ্বল নয়, তবুও পতাকার লাল অংশটা আগুনের মতো জ্বলছে। দূরে কোথাও এক পুরনো রেডিওতে আবার বাজছে, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এক নীরব প্রতিশ্রুতি বাতাসে ভেসে বেড়ায়। আমরা হাদিকে ভুলব না, আমরা এই দেশকে রক্ষা করব, যেমন তিনি তার নিজের রক্ত দিয়ে করেছিলেন। আকাশে সূর্য ঝলমল করছে, আর শিশির ভেজা বাতাসে এক অদৃশ্য ফিসফিসানি ভেসে বেড়ায়। বিপ্লবের জয় হোক, স্বাধীনতার জয় হোক। বাংলাদেশের গল্প এখানে শেষ হয় না, এটা শুধু এক নতুন অধ্যায়ের শুরু, যেখানে প্রতিটির হৃদয়ে একটি সুর বাজে, ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ।